আসসালামু আলাইকুম। ইনান লার্নিং হোমে স্বাগতম। প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। ইতিমধ্যেই তোমাদের টেস্ট পরীক্ষার প্রকাশিত হয়েছে, অর্থাৎ এ মাসেই তোমাদের টেস্ট পরীক্ষা রয়েছে। এবং তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা দিবা বিজ্ঞান বিভাগ থেকে, তোমাদের জন্য ইনান লার্নিং হোম চ্যানেল থেকে রয়েছে জীববিজ্ঞান তথা সকল বিষয়ের জন্য স্পেশাল সাজেশন। যে যে সাজেশনের মাধ্যমে তোমরা খুব সহজ টেকনিকের মাধ্যমে যে কোনো বিষয়ে ভালো একটি ফলাফল করতে পারবে। তোমাদের একটি কথা অবশ্যই মাথায় রাখতে হবে, একটি বই বা একটি অধ্যায় তুমি সম্পন্ন করলেই কিন্তু ভালো ফলাফল করা যায় না। অর্থাৎ তোমাকে কিন্তু সেই বই থেকে বুঝে শুনে পড়তে হবে এবং স্ট্র্যাটেজি অবলম্বন করতে হবে। অর্থাৎ তুমি যদি কৌশল অবলম্বন না করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের ভালো ফলাফল আসবে না। তো তোমাদের প্রত্যেকটি বিষয় থেকে খুব সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে যে প্রশ্নগুলো তোমরা পড়লে যে কোনো ধরনের প্রশ্ন আনসার করতে পারবা, বিভিন্ন বোর্ড পরীক্ষার প্রশ্ন থেকে অ্যানালাইসিস করে সাজেশন তৈরি করা হয়েছে। ইতিমধ্যে তোমাদের জীববিজ্ঞানের চতুর্থ অধ্যায় পর্যন্ত দেওয়া হয়েছে এবং আজ পঞ্চম অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় যেটি থেকে প্রশ্ন এসে থাকে বিভিন্ন পরীক্ষায়, সেটি নিয়ে আজ আলোচনা করব। অর্থাৎ এই পাঠ থেকে তোমরা কি কি প্রশ্নগুলো পড়লে সাধারণত যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবে। তো পঞ্চম অধ্যায় খাদ্য, পুষ্টি ও পরিপাক। প্রথমে তোমাদের জন্য রয়েছে এখানে জ্ঞানমূলক প্রশ্নের উত্তর, অর্থাৎ তোমাদের খ অংশের জন্য জ্ঞানমূলক প্রশ্নের উত্তর। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, গয়টার কি? উত্তর, প্রচলিত অর্থে গয়টার বা গলগণ্ড বলতে থাইরয়েড গ্রন্থির যে কোনো ফুলাকে বোঝায়। গয়টার কি? গয়টার হচ্ছে প্রচলিত অর্থে গয়টার বা গলগণ্ড বলতে থাইরয়েড গ্রন্থির যে কোনো ফুলাকে বোঝায়। 2 নং যে প্রশ্নটি রয়েছে, পরিপাক কি? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর ভেতরে জটিল অদ্রবণীয় অশোষণযোগ্য খাদ্য উপাদান সমূহ নির্দিষ্ট উৎসেচক বা এনজাইম বা পানরস বা হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল উপাদানে পরিণত হয়, তাকে বলা হয় কি? পরিপাক। তাকে পরিপাক বলে। তিন নং যে প্রশ্নটি রয়েছে, ম্যাক্রোনিউট্রিয়েন্ট কি? উত্তর, উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান বেশি পরিমাণে প্রয়োজন সেসব উপাদানই হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট উপাদান। 4 নং যে প্রশ্নটি রয়েছে, রাফেজ কি? এটি খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং প্রত্যেকটি প্রশ্ন বিভিন্ন বোর্ড থেকে অ্যানালাইসিস করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি প্রশ্নই তোমাদের গুরুত্বপূর্ণ। এখানে সর্বোচ্চ 8 থেকে 10 কিংবা 15 টার মতো প্রশ্ন দেওয়া হয়েছে তোমাদের ক অংশের জন্য। এই প্রশ্নগুলো তোমরা পড়লে তোমাদের টেস্ট, এসএসসি প্রত্যেকটি পরীক্ষা কিন্তু কমন আসবে নিশ্চিত। তো রাফেজ কি? রাফেজ হচ্ছে শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ, তারপর হচ্ছে এবং উদ্ভিদের ভাটা, মূল ও পাতার আঁশ থাকে। এদেরকে রাফেজ বা খাদ্য আঁশ বলা হয়ে থাকে। তোমাদের প্রশ্নটি খাদ্য আঁশ কি সেটিও আসতে পারে, অথবা রাফেজ কি সেটিও আসতে পারে। যদি খাদ্য আঁশ কাকে বলে সেটি আসে, তাহলে লিখবা শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ, উদ্ভিদের বাটা, মূল এবং পাতার আঁশ থাকে, এদেরকে রাফেজ বা খাদ্য আঁশ বলা হয়ে থাকে। 5 নং যে প্রশ্নটি রয়েছে, পেরিস্টালিস কি? পেরিস্টালিস, উত্তর হচ্ছে পেরিস্টালিস একটি শারীরবৃত্তীয় প্রক্রিয়া যাতে পৌষ্টিক নালী গাত্রের পেশির পর্যায়ক্রমিক সংকোচন এবং প্রসারণের ফলে খাদ্যদ্রব্য পৌষ্টিক নালীর ভেতরে সামনের দিকে অগ্রসর হয়, তাকে বলা হয় পেরিস্টালিস। 6 নং যে প্রশ্নটি রয়েছে, ক্লোরোসিস কি? উত্তর, বিভিন্ন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের অভাবে উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া হলো ক্লোরোসিস। 7 নং যে প্রশ্নটি রয়েছে, মৌলবিপাক শক্তি কি? উত্তর, বিশ্রাম অবস্থায় আমাদের শ্বাস প্রশ্বাস, হৃৎপিণ্ড প্রবৃত্তির সাথে সংশ্লিষ্ট পেশিগুলোর সংকোচন প্রসারণে সংগঠিত কাজ যে শক্তির মাধ্যমে সম্পাদিত হয় তাই হচ্ছে কি? মৌলবিপাক। 8 নং যে প্রশ্নটি রয়েছে, ক্যালোরি কি? এটিও খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, এটিও বিভিন্ন বোর্ড পরীক্ষায় আসে। ক্যালোরি হচ্ছে তাপ শক্তি পরিমাপের একক হলো ক্যালোরি, অর্থাৎ তাপ শক্তি পরিমাপের একক হচ্ছে ক্যালোরি। 9 নং হচ্ছে মাইক্রো উপাদান কি অথবা মাইক্রোনিউট্রিয়েন্ট কি? দুটি প্রশ্নই তোমাদের আসতে পারে, অথবা মাইক্রো নিউট্রিয়েন্ট কি অথবা মাইক্রো উপাদান কাকে বলে।
উত্তর হচ্ছে উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য যেসব উপাদান অত্যন্ত সামান্য পরিমাণে প্রয়োজন হয় তাদেরকে মাইক্রোটিউরিটি বলা হয়ে থাকে। 10 নং যে প্রশ্নটি রয়েছে, গলগণ্ড কি? উত্তর, খাবারে আয়োডিনের অভাব থাকলে আমাদের গলার থাইরয়েড গ্রন্থিটির আয়তন অস্বাভাবিকভাবে বেড়ে যায়, একে গলগণ্ড বলা হয়। 11 নং যে প্রশ্নটি রয়েছে, বিএমআই কি? উত্তর, বিএমআই হলো বডি ম্যাস ইন্ডেক্স, যা মানবদেহের গড়ন ও চর্বির একটি সূচক নির্দেশ করে। 12 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্ভিদ পুষ্টি কি? উত্তর, উদ্ভিদ মাটি ও পরিবেশ থেকে তার স্বাভাবিক বৃদ্ধির এবং শারীরবৃত্তীয় কাজ এবং প্রজননের জন্য যেসব পুষ্টি উপাদান গ্রহণ করে থাকে তাকে উদ্ভিদ পুষ্টি বলা হয় থাকে। এখানে রয়েছে একটি, এটি বাতিল হবে, ঠিক আছে, এই রটি। 13 নং যে প্রশ্নটি রয়েছে, খনিজ পুষ্টি কি? উত্তর, উদ্ভিদ তার প্রয়োজনীয় পুষ্টি উপাদানের অধিকাংশ মাটি থেকে গ্রহণ করে, এসব পুষ্টি উপাদানকে খনিজ পুষ্টি বলা হয়। এখন আমরা জানবো যে সকল অনুধাবন প্রশ্ন তোমাদের এপার থেকে গুরুত্বপূর্ণ রয়েছে এবং যেগুলো বিভিন্ন বোর্ড পরীক্ষায় এসেছে, যে প্রশ্নগুলো পড়লে তোমাদের যে কোনো পরীক্ষায় প্রশ্ন কমন আসবে, আমরা সেই অনুধাবন প্রশ্ন নিয়ে এখন আলোচনা করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, খাদ্য পরিপাকে এনজাইম প্রয়োজন কেন? যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় মানুষের পৌষ্টিক নালীর অভ্যন্তরে জটিল ও দ্রবণীয় এবং অশোষণযোগ্য খাদ্য উপাদান গুলো নির্দিষ্ট এনজাইম ও হরমোনের উপস্থিতিতে বিশ্লেষিত হয়ে শোষণযোগ্য এবং দ্রবণীয় সরল খাদ্য উপাদানে পরিণত হয় তাকে বলা হয় পরিপাক। লালাগ্রন্থি, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তরিক গ্রন্থি এবং অগ্নাশয় থেকে এ সকল এনজাইম নিঃসৃত হয়। এই এনজাইম গুলো খাদ্যের রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত করে। তাছাড়া কোষের বৃত্তাকার কর্মকাণ্ড এই এনজাইমের উপর নির্ভরশীল। তাই খাদ্য পরিপাকে এনজাইম হচ্ছে প্রয়োজন। 2 নং যে প্রশ্নটি রয়েছে, উদ্ভিদে ক্লোরোসিস কেন হয়? উত্তর, বিভিন্ন অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদানের যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, লৌহ, সালফার প্রভৃতি, এগুলো আমরা জানি উদ্ভিদের খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান। এদের অভাবে উদ্ভিদের পাতা সবুজ থেকে হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়া হলো ক্লোরোসিস। অর্থাৎ উদ্ভিদে সবচেয়ে বেশি যেটি থাকে সেটি হচ্ছে নাইট্রোজেনের পরিমাণ। নাইট্রোজেনের অভাব দেখা দিলে সাধারণত উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় এবং একটি সময় উদ্ভিদের পাতা ঝরে যেতে পারে এবং পাতাহীন গাছ হয়ে যেতে পারে এবং সেক্ষেত্রে উদ্ভিদের মৃত্যুর ঝুঁকি থেকে যায়। তাই উদ্ভিদে ক্লোরোসিস খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ ক্লোরোফিল সংগ্রহের জন্য। তাই এখানে যে বলা হয়েছে যে উদ্ভিদে ক্লোরোসিস কেন হয়, সাধারণত ক্লোরোফিলের জন্য এগুলো হয়ে থাকে, কেননা এগুলো ক্লোরোফিল উপাদানের সাথে কোনো না কোনো ভাবে জড়িত রয়েছে। 3 নং যে প্রশ্নটি রয়েছে, উত্তর, লোহিত রক্তকণিকার হিমোগ্লোবিন অক্সি হিমোগ্লোবিন হিসেবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের পরিবহন করে। হিমোগ্লোবিন এক ধরনের রঞ্জক পদার্থ, ঠিক আছে। মানবদেহের রক্ত শূন্যতার কারণ হচ্ছে কি, হিমোগ্লোবিন যদি না থাকে সেক্ষেত্রে রক্ত শূন্যতা দেখা দিতে পারে। লোহিত রক্তকণিকায় এর উপস্থিতির কারণে রক্ত লাল দেখায়। অর্থাৎ আমরা জানি লোহিত রক্তকণিকায় হিমোগ্লোবিন নামক রঞ্জক পদার্থ থাকার কারণে রক্তের কণিকা লাল দেখায়। রক্তে প্রয়োজনীয় পরিমাণ হিমোগ্লোবিন না থাকলে রক্ত স্বল্পতা বা রক্ত শূন্যতা দেখা দেয়। এছাড়াও লৌহ, ফলিক অ্যাসিড, ভিটামিন বি ইত্যাদির অভাবে রক্ত শূন্যতা দেখা যায়। রক্ত শূন্যতা বিভিন্ন কারণে হতে পারে, যেমন অত্যাধিক রক্তপাত ঘটলে অথবা কৃমির আক্রমণে অথবা লৌহ গঠিত খাদ্য উপাদান শরীরে যথাযথভাবে শোষিত না হলে, বাড়ন্ত শিশু বা গর্ভবতী নারীদের খাদ্যে লৌহের পরিমাণ কম থাকলে, অস্ত্রের সংক্রমণ ঘটলে মানবদেহে কি রক্ত শূন্যতা দেখা দিতে পারে। 4 নং যে প্রশ্নটি রয়েছে, আঁশ জাতীয় খাদ্য দেহের জন্য প্রয়োজন কেন? উত্তর হচ্ছে, খাদ্য শস্য দানার বহিরাবরণ, সবজি, ফলের খোসা, শ্বাস, বীজ এবং উদ্ভিদের ডাঁটা, ফলমূল, পাতায় খাদ্য আঁশ বা রাফেজ থাকে। এগুলো মূলত কোষ প্রাচীরের সেলুলোজ এবং লিগনিন, এগুলো জটিল শর্করা। রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। আঁশ জাতীয় খাবার খেলে সাধারণত আমাদের পানিগুলো যে রয়েছে সেই পানিগুলো শোষণ করে নেয় এবং মলের পরিমাণ বৃদ্ধি করে। এটি হচ্ছে মূলত আঁশ জাতীয় খাবারের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। যদি আমাদের ভেতর থেকে যদি মলগুলো যদি না বের হয়, সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক ধরনের রোগের শিকার হতে পারি, অর্থাৎ অনেক ধরনের রোগ আমাদের সংক্রমণ করতে পারে। তাই প্রত্যেকেরই কিন্তু আঁশ জাতীয় খাবার প্রচুর পরিমাণ খাওয়া প্রয়োজন।
তো রাফেজ পানি শোষণ করে এবং মলের পরিমাণ বৃদ্ধি করে ও বৃহদন্ত থেকে মল নিষ্কাশনে সাহায্য করে। রাফেজ যুক্ত খাবার বিষাক্ত বর্জনীয় বস্তুকে খাদ্যনালী থেকে পরিশোধন করে। ধারণা করা হয় এরূপ খাবার খাদ্যনালীর ক্যান্সারের আশঙ্কা অনেকাংশে হ্রাস করে। অর্থাৎ আমাদের শরীরে যদি জীবাণু থেকে যায় সেক্ষেত্রে সেখানে ইনফেকশন হয়ে ক্যান্সারের উপসর্গ দেখা দিতে পারে, এবং সেই আঁশ জাতীয় খাদ্য যেগুলো রয়েছে সেগুলো মলগুলোকে এবং জীবাণুগুলোকে সাধারণত বের করে দেয়, যে কারণে আঁশ জাতীয় খাদ্য দেওয়ার জন্য খুবই কি প্রয়োজন। আঁশযুক্ত খাবার স্থূলতা হ্রাস, ক্ষুধা প্রবণতা এবং চর্বি জমার প্রবণতা হ্রাসে সহায়ক ভূমিকা পালন করে। আঁশ জাতীয় খাবার খেলে সাধারণত অনেক ক্ষেত্রে আঁশ জাতীয় খাবার আমরা যখন খাই তখন আমাদের সেই পানিগুলো শোষণ করে, সেগুলো দীর্ঘ সময় পর্যন্ত স্থায়ী থাকে এবং অনেক ক্ষুধামন্দা থাকা যায়। যেমন আমরা উদাহরণ হিসেবে যদি একটু বিবেচনা করি, যেমন চিরা, আমরা যখন শুকনা চিরা খাবো সেক্ষেত্রে শুকনা চিরাগুলি আমরা খাওয়ার পর যদি সেখানে আমরা পানি খাই তাহলে সে কিন্তু এই চিরাগুলো পানিগুলোকে শোষণ করে নিয়ে যাবে এবং আমাদের দীর্ঘ সময় কিন্তু আমরা সেখানে খাদ্যহীনতায় থাকতে পারবো, অর্থাৎ খাদ্য ছাড়া থাকতে পারবো। তো এই ধরনের বিভিন্ন আঁশ জাতীয় খাবার রয়েছে যেগুলা খাওয়ার ফলে আমাদের শরীর থেকে যে পানি আমরা খাই পান করি সেগুলো সাধারণত শোষণ করে নেয় এবং এগুলো দেহের জন্য খুবই প্রয়োজনীয়। 5 নং যে প্রশ্নটি রয়েছে, লাইফেজ কিভাবে চর্বিকে ভাঙতে সাহায্য করে। চর্বি এটি খুবই ক্ষতিকারক একটি উপাদান যেটি আমাদের শরীরের দেহের জন্য একটি মারাত্মক ক্ষতি করে থাকে। যকৃতের তৈরি পিউরোজ স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে ক্ষুদ্র দানায় পরিণত করে। স্নেহ বিশ্লেষক লাইপেজ এই দানাগুলোকে ভেঙে ফ্যাটি অ্যাসিড বা গ্লিসারন পরিণত করে। স্নেহ পদার্থ লাইপেজ ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারিন, অর্থাৎ লাইপেজ এ ধরনের রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে অর্থাৎ সেখানে ফ্যাটি অ্যাসিড তৈরি করে এবং গ্লিসারল পরিণত করে সেই চর্বিগুলোকে সাধারণত ভেঙে দেয় এবং আমাদের দেহকে সুস্থ এবং সবল রাখতে সাহায্য করে। 6 নং যে প্রশ্নটি রয়েছে, মিশ্র গ্রন্থি বলতে কি বুঝে ব্যাখ্যা করো। মানব দেহের বিভিন্ন তন্ত্র থেকে যে রস নিঃসৃত হয় তাদেরকে গ্রন্থি বলে। যেসব গ্রন্থি থেকে একাধিক রস নিঃসৃত হয় তাদেরকে মিশ্র গ্রন্থি বলে। আমাদের শরীর থেকে বিভিন্ন আহ তন্ত্র বা অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে যেগুলো থেকে বিভিন্ন ধরনের রস নিঃসৃত হয় থাকে, তাদেরকে বলা হয় কি গ্রন্থি। আর যেসব গ্রন্থি থেকে একাধিক রস নিঃসৃত হয় তাদেরকে বলা হয় মিশ্র গ্রন্থি। যেমন অগ্নাশয় একাধারে পরিপাকে অংশগ্রহণকারী এনজাইম ও রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রণকারী হরমোন নিঃসৃত করে, অর্থাৎ অগ্নাশয় বহিঃকরা ও অন্তঃকরা গ্রন্থির মতো কাজ করে। এজন্য অগ্নাশয়কে মিশ্র গ্রন্থি বলা হয়ে থাকে। রাফেজ কি বা রাফেজ বলতে কি বোঝায় এটি পূর্বে আলোচনা করা হয়েছে, তোমরা এই প্রশ্নটি দেখে নিবা। এটি কিন্তু অনেক পরীক্ষায় এসেছে, দেখো এখানে অনেকগুলো বোর্ডে কিন্তু এসেছে। 8 নং যে প্রশ্নটি রয়েছে, চালকে রান্না করে খেতে হয় কেন। এটিও খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রধানত চাল, গম, আলু থেকে আমরা শ্বেতসার পাই। এটি শ্বেতসার জাতীয় খাদ্য। কাঁচা খাদ্যের শ্বেতসার সহজে হজম হয় না, অর্থাৎ কাঁচা খাদ্য খেলে শ্বেতসার সহজে কি হজম হয় না। এজন্য আমরা চাল, আঠা, আলু ইত্যাদি রান্না করে খাই। খাওয়ার পর শর্করা পরিপাক হয়ে গ্লুকোজে পরিণত হয়। দ্বি শর্করা এবং বহু শর্করা পরিপাকের মাধ্যমে সরল শর্করায় পরিণত হয়, দেশে শোষণযোগ্য হয়। মানব পরিপুষ্টির জন্য শর্করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মানবদেহে শুধু সরল শর্করা শোষণ করতে পারে। 9 নং যে প্রশ্নটি রয়েছে, সম্পূরক আমিষ বলতে কি বুঝো। মিশ্র আমিষকে সম্পূরক আমিষ বলে। দুই বা ততোধিক উদ্ভিদ অর্থাৎ আমিষ একত্রে রান্না করে খাদ্যমান বাড়ানোর ফলে 8 রকম অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড পাওয়া যায়। এতে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিডের চাহিদা মেটানো যায়। যেমন ডাল, চাল, খিচুড়ি রান্না করে সম্পূরক আমিষ তৈরি করা যায়। অর্থাৎ আমরা যখন একাধিক খাদ্যকে একত্রে রান্না করব সেক্ষেত্রে আমরা আমিষ জাতীয় খাদ্য তৈরি করতে পারি। তো সম্পূরক আমিষ বলতে একাধিক খাদ্যকে যখন একত্রিত করে সেটাকে যখন আমরা খাবার হিসেবে নেই সেটি হচ্ছে সম্পূরক আমিষ। 9 নং যে প্রশ্নটি রয়েছে, আদর্শ খাদ্য পিরামিড কি ব্যাখ্যা করো। উত্তর, যে কোনো একটি সুষম খাদ্য তালিকায় শর্করা, শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ, চর্বি জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ আদর্শ খাদ্য বলতে আমরা সব ধরনের খাদ্যকেই বুঝি। সেখানে শাকসবজি থাকবে, ফলমূল থাকবে, আমিষ থাকবে, স্নেহ থাকবে, চর্বি থাকবে, ভিটামিন থাকবে, সব ধরনের খাদ্য যে খাদ্যের যে উপাদান রয়েছে সবগুলো উপাদান যদি একত্রে থাকে সেটি হচ্ছে আদর্শ খাদ্য। তবে সেখানে অবশ্যই কি থাকতে পারবে না, চর্বি জাতীয় খাদ্য কিংবা যে খাদ্যগুলা ভাজা পোড়া রয়েছে
সেগুলো কিন্তু আদর্শ খাদ্য নয়। সেগুলো যদিও আমাদের মুখ রোচক, সেগুলো খেলে কিন্তু আমাদের দেহের জন্য অনেক অস্বাস্থ্যকর খাবার খেলে সেগুলো কিন্তু আমাদের বিভিন্ন ধরনের ক্ষতি হয়ে থাকে স্বাস্থ্যের জন্য। তো আদর্শ খাদ্য হচ্ছে সাধারণত আমরা প্রকৃতি থেকে একদম অথেন্টিক খাবার যেগুলা, সেগুলাকে বলা হয় কি আদর্শ খাবার। তো আদর্শ খাবারের মধ্যে রয়েছে শাকসবজি যেটা আমরা গাছ থেকে পেয়ে থাকি, তারপর ফলমূল যেটা আমরা সরাসরি গাছ থেকে পেয়ে থাকি, আমিষ স্নেহ জাতীয় খাদ্য অন্তর্ভুক্ত থাকে, এগুলো হচ্ছে আদর্শ খাদ্য। তো একজন কিশোর বা কিশোরী প্রাপ্তবয়স্ক পুরুষ বা মহিলার সুষম খাদ্য তালিকায় লক্ষ্য করলে দেখা যায় তালিকায় শর্করার পরিমাণ সবচেয়ে বেশি। শর্করাকে নিচু স্তরে রেখে, অর্থাৎ শর্করা জাতীয় খাদ্য একজন বান্ত মানুষের জন্য খুবই প্রয়োজন, তাই শর্করা জাতীয় খাদ্যকে নিচের স্তরে রেখে পর্যায়ক্রমে পরিমাণগত দিক বিবেচনা করে, অর্থাৎ দেহের জন্য আমাদের যতটুকু প্রয়োজন সেটি বিবেচনা করে যদি আমরা শাকসবজি, ফলমূল, আমিষ, স্নেহ বা চর্বি জাতীয় খাদ্যকে সাজালে যে কাল্পনিক পিরামিড তৈরি হয় সেটি হচ্ছে আদর্শ খাদ্য পিরামিড। 10 নং যে প্রশ্নটি রয়েছে, সুষম খাদ্য বলতে কি বোঝায়? উত্তর, দেহের পুষ্টি পরিপুষ্টির জন্য 6টি উপাদান যেমন শর্করা, আমিষ, স্নেহ, ভিটামিন, খনিজ লবণ ও পানি বিশিষ্ট খাদ্যকে সুষম খাদ্য বলা হয় থাকে। সুষম খাদ্যে বলতে আমরা কি বুঝি? যে খাদ্যের মধ্যে প্রত্যেকটি উপাদান রয়েছে সেগুলো হচ্ছে সুষম খাদ্য। সুষম খাদ্যে বিভিন্ন উপাদান ব্যক্তির লিঙ্গ, বয়স, পেশা, শারীরিক অবস্থার উপর ভিত্তি করে সঠিক অনুপাতে বিদ্যমান থাকে। অর্থাৎ সুষম খাদ্য খেতে হলে প্রত্যেকটি খাদ্যের উপাদান যে রয়েছে সেই উপাদানগুলো তাদের বয়সের উপর ভিত্তি করে কিন্তু বিদ্যমান থাকে। সুস্থ, সবল এবং উন্নত জীবনযাপনের জন্য সুষম খাদ্য অত্যন্ত প্রয়োজনীয়। অর্থাৎ নিজের দেহকে সুস্থ, সবল এবং পরিপাটি রাখতে, অর্থাৎ নিজের যে শারীরিক অবস্থা রয়েছে, অর্থাৎ বাহ্যিক যে আমাদের অবস্থা রয়েছে সেই অবস্থাকে স্ট্রং রাখতে, অর্থাৎ পরিপূর্ণ রাখতে আমাদের সুষম খাদ্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রয়োজনীয় খাদ্য। এখানে 10টি প্রশ্ন তোমাদের এই অধ্যায় থেকে বাছাই করা হয়েছে। এই 10টি প্রশ্ন পড়লে আশা করি তোমাদের অনুধাবন প্রশ্ন যে কোনো পরীক্ষার জন্য সেটি কমন আসবে। এখন আমরা দেখব প্রয়োগ উচ্চতর দক্ষতা গ এবং গ অংশের জন্য যে প্রশ্নগুলি রয়েছে। তোমাদের একটি কথা আমি বলে রাখি, এখানে যে প্রশ্নগুলি দেওয়া হয়েছে তোমরা যদি এই প্রশ্নগুলি সম্পন্ন করতে পারো প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে, তাহলে তোমাদের যে কোনো ধরনের সৃজনশীল পরীক্ষায় আসো আমি 100% তোমাদের শিওর দিয়ে বলতে পারি তোমরা যে কোনো ধরনের সৃজনশীল আনসার করতে পারবে। কারণ হচ্ছে এটি হচ্ছে তোমাদের যে বই রয়েছে জীববিজ্ঞান, সেই জীববিজ্ঞানের শিকন ফল হতে এগুলো নেওয়া হয়েছে। এবং তোমরা একটি কথা লক্ষ্য করবে যে শিকন ফলের বাইরে কিন্তু কোনো ধরনের প্রশ্ন কিন্তু আসে না। এবং এখানে দেখবে তোমরা প্রত্যেকটি প্রশ্ন কিন্তু বোর্ড পরীক্ষায় এসেছে এবং এই প্রশ্নগুলোর আলোকেই কিন্তু সৃজনশীল প্রশ্নগুলো হয়ে থাকে। তাই এই প্রশ্নগুলো যদি তোমরা খুব সহজে সেগুলো আত্মস্থ করতে পারো কিংবা সেগুলো আয়ত্তে নিতে পারো, তাহলে তোমরা এপার থেকে যে কোনো ধরনের সৃজনশীল আসলে তোমরা সেটি আনসার করতে পারবে। তো এখানে প্রত্যেকটি প্রশ্ন সম্বন্ধে অবশ্যই তোমাদের বেসিক ধারণা থাকতে হবে এবং তোমরা সেগুলো ভালো করে বুঝে শুনে পড়তে হবে। সায়েন্স যেহেতু নিয়েছো, অর্থাৎ তোমরা বিজ্ঞান বিভাগে অধ্যয়ন করছো, তোমাদের কিন্তু মুখস্থের কোনো বিষয় নেই, বুঝে শুনে উত্তর করবা, তাহলে তোমরা ফুল মার্ক পেয়ে যাবা। তো প্রয়োগ এবং উচ্চতার দক্ষতার জন্য যে প্রশ্নগুলি রয়েছে, প্রথম যে প্রশ্নটি রয়েছে এখানে, আদর্শ খাদ্য পিরামিড ও খাদ্য গ্রহণের নিয়ম নীতি ব্যাখ্যা করো। আচ্ছা, আদর্শ খাদ্য পিরামিড, আমরা কিন্তু পূর্বে আদর্শ খাদ্য পিরামিড কি সেটি একটু ধারণা পেয়েছি, আশা করি তোমরা সেটার থেকেও অনেকগুলো আনসার করতে পারবে। এখানে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের পাশে বোর্ডের রেফারেন্স দেওয়া হয়েছে। তোমাদের কাছে নিশ্চয়ই টেস্ট পেপার, সাপ্লিমেন্ট কিংবা গাইড বই রয়েছে, তোমরা সেগুলো থেকে এই প্রশ্নগুলো বোর্ডে দাগিয়ে নিয়ে সেগুলো আলাদা পৃথক ভাবে প্রত্যেকটি পাঠের আলাদা আলাদা ভাবে করে রাখবে। তাহলেই দেখবে তোমাদের যে কোনো ধরনের সৃজনশীল আসলে এবং পরীক্ষার আগ মুহূর্তে তোমরা এগুলো পরে আসলে তোমাদের নিশ্চিত 100% একদম 100% শিওর তোমরা কমন পাবে। 2 নং যে প্রশ্নটি রয়েছে, পুষ্টি উপাদানের শক্তির পরিমাণ ক্যালোরি জুলে এদের রূপান্তর ব্যাখ্যা করো। অর্থাৎ আমরা খাদ্য খেলে আমরা কি পাই? শক্তি পাই, এগুলোকে রূপান্তর করে। এটি রয়েছে বরিশাল বোর্ড 2017। 3 নং যে প্রশ্নটি রয়েছে, বডি মাস ইন্ডেক্স বিএমআই ও বডি মাস রেশিওর বিএমআর এর গুরুত্ব ব্যাখ্যা করো। 4 নং যে প্রশ্নটি রয়েছে, বিএমআই ও বিএমআর এর হিসাব করো। 5 নং যে প্রশ্নটি রয়েছে, বিএমআর ও ব্যয়িত শক্তির সাথে সম্পর্ক নির্ণয় করো। প্রত্যেকটি বোর্ড রেফারেন্স দেওয়া আছে। 6 নং যে প্রশ্নটি রয়েছে, বয়স ও লিঙ্গভেদে বিএমআই হিসাব করো। 7 নং যে প্রশ্ন রয়েছে, যকৃতের লিভার কাজ বর্ণনা করো। 8 নং প্রশ্নটি রয়েছে, অগ্নাশয়ের কাজ বর্ণনা করো। 9 নং যে প্রশ্নটি রয়েছে, খাদ্য পরিপাকে উৎসেচকের ভূমিকা মূল্যায়ন করো। 10 নং যে প্রশ্নটি রয়েছে, অস্ত্রের বিভিন্ন সমস্যাজনিত রোগ এবং প্রতিরোধ ও প্রতিক্রিয়া বর্ণনা করো। এখানে যে 10টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা 10টি প্রশ্ন যদি পারো
এই 10টি প্রশ্ন বাইরে তোমরা দেখবা বিভিন্ন বোর্ড পরীক্ষা ঘাটিয়ে, অর্থাৎ তোমরা বিভিন্ন যত বোর্ড আছে বাংলাদেশে, ঠিক আছে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, যত বোর্ড আছে তোমরা প্রত্যেকটি বোর্ড প্রশ্ন খুলে দেখবা এই প্রশ্নগুলোর বাইরে কোনো প্রশ্ন এসেছে কিনা। ঠিক আছে, তাহলে তোমাদের ধারণা হয়ে যাবে যে প্রশ্নগুলো কতটা গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো থেকে সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে বিভিন্ন ভাবে। তোমরা যখন এই প্রশ্নগুলো জানবা তখন যে কোনো বোর্ডে যে কোনো ধরনের সৃজনশীল এপার থেকে আসলে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে। তোমাদের প্রত্যেকটি বিষয়ের ইনান লার্নিং হোম চ্যানেল থেকে সহজ টেকনিকের মাধ্যমে কিভাবে একটি ভালো ফলাফল করা যায় এবং সহজভাবে কিভাবে একটি অধ্যায় সম্পর্কে তোমাদের বেসিক ধারণা এবং যে কোনো প্রশ্ন তোমাদের আনসার করা সম্ভব, সেটি নিয়ে প্রতিনিয়ত তোমাদের বিভিন্ন পর্ব দেওয়া হবে। তাই প্রত্যেকটি পর্ব সবার আগে পেতে ইনার লার্নিং হোম চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের পরীক্ষায় একটি ভালো ফলাফল করবে এটি প্রত্যাশা করি। আশা করি তোমরা যদি ইনার লার্নিং হোমের সাথে থাকো তাহলে তোমাদের ফলাফল অবশ্যই শতভাগ ভালো হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে, দেখা হবে আগামী পর্বে অন্য কোনো টপিক নিয়ে।